প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সকলকেই অনলাইন ক্লাসে স্বাগত। সেই সাথে আশা করি সকলেই যে যেখানে আসছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। গত লেকচার 1-এ আমরা স্থিতিবিদ্যা কী, বলবিদ্যা কী, স্থিতিবিদ্যার মৌলিক কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লেকচার 2-এ আমি তোমাদের সাথে ত্রিভুজের ভিন্ন ভিন্ন কেন্দ্রের বা বিভিন্ন ধরনের কেন্দ্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং ওই ত্রিভুজের কেন্দ্র থেকে আমরা বেশ কয়েকটি সত্য আমরা আলোচনা করব বা কিছু কন্ডিশন আমরা পাবো, সেখান থেকে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা বলের সামান্তরিক সূত্রটিও আলোচনা করব আজকে। তো আমরা প্রথমেই আলোচনা করব ত্রিভুজের অন্তকেন্দ্র। চলো, ত্রিভুজের অন্তকেন্দ্র কি? অন্তকেন্দ্র এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক, এই তিন সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, সেই ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, সেই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে ওই ছেদবিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত যদি আমরা অঙ্কন করি, সেই বৃত্তটি ত্রিভুজের তিনটা বাহুকে কী করে স্পর্শ করে, এমন বৃত্তকে ত্রিভুজের কী বলা হয়? অন্তবৃত্ত বলা হয়। এবং সেই ছেদবিন্দুকে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলা হবে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র এবং এই অঙ্কিত লম্বটাকে বলা হবে অন্তব্যাসার্ধ। অন্তব্যাসার্ধ এবং এই বৃত্তটাকে বলা হবে অন্তবৃত্ত। ক্লিয়ার বিষয়টা? তাইলে আমরা অন্তবৃত্ত শিখলাম, অন্তকেন্দ্রটা চিনলাম, অন্তব্যাসার্ধ চিনলাম, অন্তবৃত্ত শিখলাম বা অন্তবৃত্তের সংজ্ঞাটা আমরা শিখলাম। এখন এখান থেকে আমরা কি কন্ডিশন পাই? যেমন মনে করো এই এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, তাহলে কেন্দ্রে তিনটি কোণ উৎপন্ন হয়েছে। একটা কোণ হবে বিওসি, একটা কোণ হবে এওসি, আর একটা কোণ হবে এওবি। ঠিক আছে, বিওসি, এওসি, এওবি কোণ, এই তিনটি কোণ উৎপন্ন হয়েছে। এখন এই বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে বিওসি, এই বিওসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বিওসি প্লাস ওবিসি প্লাস ওসিবি, এই তিনটা যোগ করলে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিওসি সমান, এইটা কিন্তু আমরা লিখতে পারি বি কোণের অর্ধেক, এটা লিখতে পারি সি কোণের অর্ধেক, আর ইকুয়াল 180। তাহলে বিওসি সমান আমরা লিখতে পারি 180 মাইনাস এই দুইটা পক্ষান্তর করলে হাফ কমন নিলে হবে বিকুণ যোগ সিকুণ। তাহলে 180 মাইনাস হাফ বিকুণ যোগ সিকুণ, অর্থাৎ বিকুণ সিকুণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি এ কোণ প্লাস বিকুণ প্লাস সিকুণ সমান জানি আমরা 180। তাহলে বিকুণ প্লাস সিকুণ সমান আমরা লিখতে পারি 180 মাইনাস একুণ। আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে মাইনাস হাফ, মানে হাফ ইন্টু পাই, অর্থাৎ 90 মাইনাস প্লাস হাফ একুণ। ঠিক আছে, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে হবে 90, পাই বাই টু প্লাস হাফ একুণ। ঠিক আছে, তাইলে এই বিওসি কোণের মান আমরা পেয়েছি, পাই বাই টু প্লাস হাফ একুণ। ঠিক আছে, তাহলে 90 মাইনাস 90 প্লাস হাফ একুণ, এইটা পাইছি আমরা বিওসি কোণের মান। অনুরূপভাবে আমরা 90 প্লাস এওসির ক্ষেত্রে, যেমন বিওসির ক্ষেত্রে পাইছি এওসির ক্ষেত্রে পাবো কি 90 প্লাস হাফ বিকুণ, আবার এওবির ক্ষেত্রে পাবো 90 প্লাস হাফ সিকুণ। তাহলে এই তিনটা সত্য আমাদের বলবিদ্যার বিভিন্ন অঙ্কের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। যদি বলবিদ্যার মধ্যে অন্তকেন্দ্র শব্দটি উল্লেখ থাকে, যে কোনো আমাদের অন্তকেন্দ্র নিয়ে আমাদের
এই সত্যগুলো তোমাদের খুবই জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা অন্তকেন্দ্র থেকে এই তিনটা সত্য আমাদের খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ বিওসি সমান হবে 90 প্লাস হাফ এ, এওসি সমান হবে 90 প্লাস হাফ বি, এওবি সমান হবে 90 প্লাস হাফ সি। এখানে এ বি সিগুলো কিন্তু কোণ প্রকাশ করে, ক্যাপিটাল লেটারগুলো সবসময় কি কোণ প্রকাশ করে শিক্ষার্থীরা। তাহলে এই তিনটা সত্য আমাদের অন্তকেন্দ্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমরা যাব পরিকেন্দ্রে। পরিকেন্দ্র। তাহলে আমরা পরিকেন্দ্র কি সেটা আমাদের জানতে চাই। পরিকেন্দ্র লক্ষ্য করো, মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডক। এই বিসি বাহুর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে, লম্ব সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে বিভক্ত করছে। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবং এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই তিনটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে তাকেই বলা হবে পরিকেন্দ্র। তাকে কি কেন্দ্র বলা হবে? পরিকেন্দ্র। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুকে ওই ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র বলা হয়। এখন পরিবৃত্তটা কি? ওই বিন্দু থেকে যে কোনো শীর্ষের সমান দূরত্ব ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়, এমন বৃত্তকে বলা হবে পরিবৃত্ত। আর ওই বৃত্তের কেন্দ্রকে বলা হবে পরিবেশার্ধ। পরিকেন্দ্র। আর ওই কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্বকে বলা হবে পরিবেশার্ধ। ঠিক আছে, তাহলে আমরা পরিকেন্দ্র চিনলাম। ঠিক আছে, তাহলে এইটা হবে পরিবেশার্ধ, এইটাও হবে পরিবেশার্ধ, এইটাও হবে পরিবেশার্ধ। তাহলে আমরা এই যে এখানে পরিকেন্দ্রের তিনটা কোণ পাইছি, আগের মতোই বিওসি পাইছি, এওসি পাইছি এবং কোণ এওবি পাইছি। এই তিনটা কোণ আমরা পাইছি, বিওসি, এওসি এবং এওবি। এই কেন্দ্রে তিনটা কোণ উৎপন্ন করছে, বিওসি, এওসি এবং এওবি। এখন লক্ষ্য করো, এই বিসি একটি চাপ, বৃত্তের চাপ। এই চাপ দ্বারা এই বিওসি কোণটা হলো কেন্দ্রস্থ কোণ এবং বিএসি কোণ হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে বিওসি সমান হবে 2 ইন্টু বিএসি। ঠিক আছে, 2 ইন্টু বিএসির পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারি? এ। তার মানে বিওসি সমান আমরা বলতে পারি 2a। তাহলে বিওসি সমান লিখতে পারি 2a। আবার এওসি সমান লিখতে পারি, বিওসি সমান হলো 2a, এওসি সমান লিখতে পারবো 2b, এওবি সমান লিখতে পারবো 2c। ঠিক আছে, তাহলে কোনো ত্রিভুজের পরিকেন্দ্রে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে পরিবেশার্ধ হবে তাদের দ্বারা কেন্দ্রে যে তিনটি কোণ উৎপন্ন হয় বিওসি, এওসি এবং এওবি, তাদের মান হবে 2a, 2b, 2cর মান। বিওসি থাকলে হবে 2a, এওসি থাকলে হবে 2b, এওবি থাকলে হবে 2c। তাহলে এটা আমাদের শিখলাম। এছাড়া আমরা শিখলাম এই যে লম্ব সমদ্বিখণ্ডক ছিল এটা ছিল ডি, তাহলে বিডি আর সিডি কি হবে? সমান। অর্থাৎ বিডি ইকুয়াল হবে সিডি এবং এ মনে করো এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় এত, তাহলে এই সমান হবে সিই এবং এটা যদি এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তাহলে হবে এবি সমান হবে এএফ সমান হবে বিএফ। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের পরিকেন্দ্র থেকে পাবো এবং এই কন্ডিশনগুলো আমরা পাবো। এই কন্ডিশনগুলো আমরা বলবিদ্যা ব্যবহার করবো আমরা। ঠিক আছে, তাহলে পরিকেন্দ্র থেকে আমরা এটা পাইলাম। এবার লক্ষ্য করো, আমরা পরিকেন্দ্র গেল, এবার আমরা ভরকেন্দ্রে আমরা আলোচনা করব। ভরকেন্দ্র নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, ভরকেন্দ্র ত্রিভুজের ভরকেন্দ্র। মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভরকেন্দ্র কি কাকে বলে? ঠিক আছে, তাহলে এই শীর্ষের বিপরীত বাহু হলো এটা বিসি, এ শীর্ষের বিপরীত বাহু বিসি, বি শীর্ষের বিপরীত বাহু এসি, সি শীর্ষের বিপরীত বাহু এবি। তাহলে এই শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজন রেখাকে বলা হবে মধ্যমা। কোন বাহুর মধ্যমা? বিসি বাহুর মধ্যমা। অনুরূপভাবে বি শীর্ষ এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলা হবে এসি এর মধ্যমা। অনুরূপভাবে সি শীর্ষ এবং এবি এর
এ বি বাহুর মধ্যবিন্দুর সংযোজন রেখাকে বলা হবে এ বি বাহুর মধ্যমা। এই তিন মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হবে ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে সাধারণত আমরা জি দ্বারা প্রকাশ করি, তাই ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হলো। তাহলে কি, ত্রিভুজের তিনটি মধ্যমা অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর তিনটি মধ্যবিন্দুর সাথে তার বিপরীত শীর্ষের সংযোগ রেখা হবে তিনটি। এই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে তাকেই বলা হবে ভরকেন্দ্র। ঠিক আছে, এই ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকেই কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2 ভাগ এই পাশে আছে 1 ভাগ, 2 ভাগ এই পাশে 1 ভাগ, অর্থাৎ এই মধ্যমাটাকে সে এই মধ্যমাকে এই পাশে 2 ভাগ আর এই পাশে কি 1 ভাগ। তাহলে ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকেই 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এইটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে ভরকেন্দ্র আমরা এই সত্যটা জানতে হবে, ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা একটা কন্ডিশন আমরা সত্য আমরা শিখলাম ভরকেন্দ্র থেকে। ঠিক আছে, অনুরূপভাবে আমরা 2 নম্বর কন্ডিশনে পাবো বিডি আর সিডি সমান, এ আর সিই সমান এবং এএফ আর বিএফ সমান হবে। ক্লিয়ার বিষয়টা? এবং এই ভরকেন্দ্র দ্বারা তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজের নাম হলো বিজিসি, একটা ত্রিভুজের নাম হবে এজিসি, একটি ত্রিভুজের নাম হবে এজিবি। এই যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এইটা আমাদের আরেকটা কন্ডিশন। ঠিক আছে, ভরকেন্দ্র থেকে। এবং এই প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফলই হবে এই মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 3 ভাগের 1 ভাগ। মূল ত্রিভুজ ছিল এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 3 ভাগের 1 ভাগ হবে এই ভরকেন্দ্রতে যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবং এই মূল ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে এই তিনটি ত্রিভুজের 3 গুণের সমান, অথবা এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে মূল ত্রিভুজের 3 ভাগের 1 ভাগ। এই তত্ত্বগুলো আমরা অঙ্কে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এই জি কে বলতে পারবো আমরা ভরকেন্দ্র। ঠিক আছে, এটাকে আমরা ভরকেন্দ্র বললাম। এবং ভরকেন্দ্র সম্পর্কিত আমাদের এই সত্যগুলো আমাদের অঙ্কে ব্যবহার করবো, তাই এইগুলো আমাদের কি অবশ্যই জানা দরকার। তাহলে এইবার আমরা পরিকেন্দ্র নিয়ে ভরকেন্দ্র, এইবার আমরা আলোচনা করব লম্বকেন্দ্র, ত্রিভুজের লম্বকেন্দ্র। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাগুলো বা এই সত্যগুলো। এইবার আমরা বের করব লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র লক্ষ্য করো, মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, 3টি শীর্ষ থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এই 3 লম্ব যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হবে কি? লম্বকেন্দ্র। ক্লিয়ার বিষয়টা? তাহলে লম্বকেন্দ্রটা কি? যে লম্বকেন্দ্র হলো যে ত্রিভুজের 3টি শীর্ষ থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হবে ত্রিভুজটির কি? লম্বকেন্দ্র। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এই এডি বাহু কার উপর লম্ব ছিল? এডি বাহু ছিল বিসি বাহুর উপর লম্ব। তাই আমরা বলতে পারি এডিসি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, এডিসি 90 ডিগ্রি। অনুরূপভাবে এই বিই বাহু এসি বাহুর উপর লম্ব, তাই আমরা বলতে পারি এ বিইসি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এই যে ও ডিসিই এই ওডিসি চতুর্ভুজের এডিসি প্লাস বিইসি ইকুয়াল 180 ডিগ্রি। অর্থাৎ এই চতুর্ভুজের এই দুটি বিপরীত কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে অবশ্যই আমাদের এই বিপরীত দুটি কোণের যোগ করলে কত আসবে? 180 ডিগ্রি হবে। অর্থাৎ ডিওই প্লাস
এসিবি সমান কত 180 ডিগ্রি। সুতরাং ডিওই সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এসিবি যে কথা শুধু সি বললেও একই কথা হবে, অর্থাৎ ডিওই সমান আমরা বলতে পারি 180 মাইনাস সি। তাহলে এই কোণের মান আমরা বলতে পারি 180 মাইনাস সি। তাহলে অবশ্যই এই কোণের মান আমরা বলতে পারবো, এই কোণের মান আমরা বলতে পারবো, এই কোণটার নাম কি হবে ডিওএফ। ডিওএফ তাহলে ডিওই সমান যদি হয় 180 মাইনাস সি, তাহলে ডিওএফ সমান হবে 180 মাইনাস বি কোণ। অনুরূপভাবে ইওএফ সমান হবে, ইওএফ সমান হবে 180 মাইনাস 180 মাইনাস কত এ কোণ হবে, 180 মাইনাস এ কোণ। এই তিনটা কন্ডিশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে যখন ত্রিভুজের কেন্দ্র থাকবে লম্বকেন্দ্র, তখন আমরা এই তিনটা সত্য আমরা ব্যবহার করতে হবে। পাশাপাশি এটা হলো 1 নম্বর কন্ডিশনে তিনটা সত্য। 2 নম্বর কন্ডিশনটাই লক্ষ্য করো, এই ত্রিভুজের দুই কোণের বিপরীত দুই কোণের সমষ্টি যদি কি হয়, চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে আমি বলতে চাচ্ছি যে চতুর্ভুজটা ছিল ওডিসিই, এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে ওডিসিই এবং কি হবে ওডিসিই, আর এই পাশে হবে ওইএএফ, আর এই পাশে হবে ওডিবিএফ। এত চতুর্ভুজ চারটি কি হবে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এত 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 চতুর্ভুজ চারটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এই লম্বকেন্দ্র থেকে এই বৃত্তস্থ চতুর্ভুজগুলো চিনলাম এবং সেই বৃত্তস্থ চতুর্ভুজের কোন কোণের পরিমাণ কত হবে সেটা আমরা জানলাম। তাহলে এই সত্যগুলো আমাদের লম্বকেন্দ্রে অবশ্যই ব্যবহার করতে হবে এবং বলবিদ্যার অঙ্কের মধ্যে আমরা এই সত্যগুলো ব্যবহার করব। তাহলে আমরা ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র সম্পর্কিত এবং কেন্দ্র থেকে যে কয়েকটি সত্য আমরা জানলাম সেগুলো আমরা পরে অঙ্কে ব্যবহার করব। এখন আমরা বলের সামান্তরিক সূত্রটি আলোচনা করব। বলের সামান্তরিক সূত্র, বলের সামান্তরিক সূত্র, বলের সামান্তরিক সূত্র পরীক্ষায় আসতে পারে। বলের সামান্তরিক সূত্রটি লিখো। শিক্ষার্থীরা, বলের সামান্তরিক সূত্রটি আমরা আলোচনা করব। লক্ষ্য করো, সমতলে অবস্থিত কোনো বিন্দুতে যদি একই সময়ে দুটি বল একটি পি আর একটি কিউ, দুটি বল কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা হয়, তবে ওই বলদ্বয় দ্বারা যে বাহু দুটি দ্বারা বলদ্বয় সূচিত করা হয়েছিল, সেই বলদ্বয় বা সেই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণ হবে, সেই কর্ণটাকে বলা হবে বল দুটির লব্ধি বল, বল দুটির লব্ধি বল। শিক্ষার্থীরা, তাহলে আমি কি বললাম, সমতলে অবস্থিত একটা বিন্দু কত ও বা একটা বস্তু ও, এই ও বিন্দুতে বা ও বস্তুতে একই সময়ে দুটি বল, একটি পি বল একটি কিউ বল, আমরা কি করলাম, একটি পি বল আর একটা কিউ বল একটি সামান্তরিক ও এ সিবি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ আর ও বি বরাবর সূচিত করা হলো। তাহলে এই সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের যে ছেদবিন্দুগামী কর্ণ ওসি আছে, সেই ওসি কর্ণ দ্বারাই হবে পি বল আর কিউ বলের লব্ধির মান এবং দিক, যাকে আমরা আর দ্বারা সূচিত করলাম। তাইলে আমরা বলের সামান্তরিক সূত্রটা লিখতে পারি, যদি কোনো সমতলের একটি বিন্দুতে একই সময়ে দুইটি বলকে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা
মানে ও দিকে সূচিত করা হয়, দিকে সূচিত করা হয়, তবে উক্ত বাহুদ্বয়ের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণদ্বারা বলদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হয়। এটাই ছিল আমাদের বলের সামান্তরিক সূত্র। তাহলে এখানে ও এ সিবি সামান্তরিকের ও এ বাহুতে পি বল এবং ও বি বাহুতে কিউ বল সূচিত করা হলো। তাহলে এই ওসি কর্ণই হবে বল দুটির লব্ধি বল। ওসি কর্ণ দ্বারা সূচিত বল আর ওসি কর্ণ দ্বারা সূচিত বল আরই হবে পি বল আর কিউ বলের কি লব্ধি বল। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কোনো সমতলে যদি একটি বিন্দুতে একই সময়ে দুটি বল আমরা যদি ক্রিয়া করি, সেই দুটি বল যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে যদি সূচিত করা হয় মানে এবং দিকে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে সামান্তরিকের কর্ণ ছিল সেই কর্ণটাই হবে ওই বল দুটির কি লব্ধি বল। এটাই ছিল আমাদের বলের সামান্তরিক সূত্র বা সামান্তরিক সূত্রটি লিখো। যদি এরকম আসে তাহলে তুমি জাস্ট এইটুক লিখলেই হবে, আমাদের যা বোর্ডে যা লেখা আছে শুধু এইটুক লিখলেই হবে লব্ধি বল। ঠিক আছে, ওকে। এইবার আমরা বলের সামান্তরিক সূত্র শিখলাম। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। শিক্ষার্থীরা, আমরা এবার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল পি ও কিউ এর লব্ধির মান ও দিক নির্ণয়। এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি লেখা হলো? আলফা কোণে ক্রিয়াশীল দুটি বল পি ও কিউ এর লব্ধির মান ও দিক নির্ণয়, এটা আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান আমরা দুইভাবে করতে পারবো। একটা হলো সমতল জ্যামিতিতে করতে পারবো এবং ভেক্টর জ্যামিতিতে বা ভেক্টর পদ্ধতিতে করতে পারবো। আমি আজকে ভেক্টর পদ্ধতিতে দেখাবো, নেক্সট ক্লাসে সেটারই আমরা সমতল জ্যামিতিতে প্রমাণ করব। তাহলে ভেক্টর পদ্ধতিতে যদি আমি প্রমাণ করতে চাই, আমরা আগেই জানি বল একটি ভেক্টর রাশি, তাহলে পি একটি ভেক্টর, কিউ একটি ভেক্টর দ্বারা সূচিত করব। তাহলে আমরা একটু আগে যে বলের সামান্তরিক সূত্রটা শিখলাম, সেখানে ও বিন্দুতে পি বল এবং ও বিন্দুতে কিউ বল দুটি বল ক্রিয়া করেছিলাম এবং তাদের লব্ধি বল ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ আর দ্বারা সূচিত হয়েছিল। ঠিক আছে, এবং সামান্তরিকটা ছিল ও এ সি বি। ঠিক আছে, তাহলে তোমরা বইয়ের মধ্যে বর্ণনা আছে, জাস্ট বর্ণনাটা তোমরা বই থেকে লিখতে পারো, বা আমি বলছি যে কারণে লিখবো না, কিন্তু ক্যালকুলেশনটা আমি এনে করে দিতেছি, তোমরা করে নিবা। ঠিক আছে, আচ্ছা লিখি দিই সমাধান। তাহলে সমাধানটা কি হবে? মনে করি আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল পি ও কিউ ও এ সিবি সামান্তরিকের সন্নিহিত বাহু ও এ পি এবং ও বি কিউ মান ও দিকে সূচিত।
সূচিত করা হয়েছে। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, মনে করি আলফা কোণে ক্রিয়াশীল, অর্থাৎ এই দুটি বলের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা। ঠিক আছে, আলফা কোণে ক্রিয়াশীল দুটি বল পি ও কিউ, ওএসিবি সমান্তরিকের সন্নিহিত বাহু ওএ এবং ওবি মান দ্বারা মান এবং দিক সূচিত করা হয়েছে। এদের লব্ধি ধরি, এদের না বললে আমরা বলদ্বয়ের লব্ধি বলি, বলদ্বয়ের লব্ধি আর যা পি বলের সাথে, বলদ্বয়ের লব্ধি আর যা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটার নাম হলো থিটা কোণ। যেমন এই দুটি বলের লব্ধি আর পি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলের সামান্তরিক সূত্র থেকে আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু পি প্লাস কিউ। বলের সামান্তরিক সূত্র থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল পি প্লাস কিউ। এইবার আমরা এই আর ইকুয়াল পি প্লাস কিউ আমরা লক্ষ্য করো, আর ইকুয়াল পি প্লাস কিউ, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম 1 নং। এখন আর ডট আর, এটার আমরা ডট গুণন করব, আর ডট আর। তাহলে আর এর মান ছিল পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। এখন পি ডট পি তার মানে হবে পি এর মানের বর্গ, পি ডট কিউ মানে হবে পি ডট কিউ। আমরা ডট গুণন জানি, অবশ্যই ভেক্টর জানি। কিউ ডট পি মানে স্কেলার গুণন বিনিময় সূত্র, মানে তার মানে পি ডট কিউ লিখতে পারবো, এবং কিউ ডট কিউ মানে কিউ ডটের বর্গ। ঠিক আছে, তার মানে হবে এই পাশে আমরা আর ডট আর মানে লিখতে পারবো আর এর বর্গ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো পি স্কোয়ার, এখানে লিখতে পারবো 2p ডট কিউ, এখানে লিখতে পারবো কিউ স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারবো আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 এই পি ডট কিউ, পি ডট কিউ অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল সমান আমরা জানি ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, কোসাইনের গুণফলের সমান। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সুতরাং আর ইকুয়াল আমরা বলতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটাই ছিল এই আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান নির্ণয়, যা বলদ্বয়ের লব্ধির মান, লব্ধির মান নির্দেশ করে, বলদ্বয়ের মান নির্দেশ করে। ঠিক আছে, তা আমরা লব্ধির মান পেয়ে গেছি, এবার আমরা লব্ধিটির দিক নির্ণয় করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, লব্ধির দিক নির্ণয় করতে হলে তোমাকে দিক বলতে আমরা সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সেই অ্যাঙ্গেলটা কার সাথে আছে? পি এর সাথেও থাকতে পারে, কিউ এর সাথেও থাকতে পারে। তা আমরা আপাতত পি এর সাথে ধরে নিছি, তার মানে পি এর সাথেটাই আমরা বের করতে পারি। তুমি ইচ্ছা করলে কি এর সাথেটাও, কিউ এর সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেইটাও তুমি কি করতে পারো? বের করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে আলফা কোণে, সেই আলফাটাই থিটা কোণে, সেই থিটার মানটাই হবে এই লব্ধিটির কি? দিক। ঠিক আছে, তাহলে আমরা পাইছিলাম 1 নং থেকে পাইছিলাম আর সমান পাইছিলাম পি প্লাস কিউ। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, আর সমান আমরা পাইছিলাম পি প্লাস কিউ। এখন আমরা এই আর ডট পি, আর কি পি দ্বারা ডট গুণন করব, তাইলে আর প্লাস পি প্লাস কিউ ডট পি। তাহলে আমরা আর ডট পি কেন পি দ্বারা ডট গুণন করলাম? কারণ আমরা পি এর সাথে দিকটা নির্ণয় করতে চাচ্ছি, তাই পি দ্বারা ডট গুণন করলাম। তাহলে আর ডট পি সমান আমরা লিখতে পারি আর পি কস থিটা। আর পি আর পি এর মধ্যবর্তী কোণ ছিল থিটা, তাই আর পি কস থিটা সরাসরি আমরা লিখলাম। পি ডট পি মানে হলো কি? পি স্কোয়ার। পি ডট পি মানে হবে পি স্কোয়ার, আমি এক লাইন স্কিপ করলাম বা দিলাম, প্লাস পি ডট কিউ বা কিউ ডট পি সমান হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল এবং তাদের মান পি কিউ কজ আলফা। ঠিক আছে, পি ডট কিউ কজ আলফা। তাহলে আমরা এখান থেকে পি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে আর কোস থিটা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা। এইটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা এখানে লিখে দিই 1 নং হতে পাই আর ইজিক্যাল টু পি প্লাস কিউ। তাকে কি করলাম? উভয় পক্ষে পি দ্বারা ডট গুণন করলাম, করে আমরা 2 নং সমীকরণটা পাইলাম। আবার 1 নং হতে, এই যে 1 নং হতে পাই, এবার আর ইকুয়াল ছিল পি প্লাস কিউ। এইবার আমরা
পি দ্বারা ক্রস গুণন করব, তাহলে পি ক্রস আর ইকুয়াল পি ক্রস আর ইকুয়াল পি ক্রস পি প্লাস কিউ। পি দ্বারা আমরা ক্রস গুণন করলাম, তাহলে পি ক্রস আর এর মান হবে পি আর সাইন থিটা, সাথে একটি একক ভেক্টর হবে, আমরা ক্রস গুণনের সংজ্ঞায় পাই। আবার পি ক্রস পি, পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ, ঠিক আছে। তাহলে হবে পি আর সাইন থিটা একক ভেক্টর ইকুয়াল পি ক্রস পি মানে হবে 0 প্লাস এখানে হবে পি ক্রস পি মানে হয়ে যাবে 0, আর এইখানে 0 ভেক্টর দিই, আর এইখানে হয়ে যাবে পি কিউ সাইন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, সাথে একটি একক ভেক্টর এটা। এখন আমরা যদি তাদের মান নেই, মান বের করতে চাই, মান মানে এই একক ভেক্টরের মান 1 দ্বারা গুণ করলে হবে পি আর সাইন থিটা, এইটার মান তো 0ই হবে, 0 যোগ করা যা, 0 যোগ না করলেও তাই হবে পি কিউ সাইন আলফা, আর একক ভেক্টরের মান যদি 1 নেই, 1 দিয়ে গুণ করলে এটাই হবে আমাদের মান। নিলাম আমরা মান নিয়ে, ঠিক আছে, মান নিয়ে। তাহলে আমরা এই 2 নং সমীকরণ পাইলাম। এইবার আমরা 2 নংকে 1 নং দ্বারা কী করে দেব, ভাগ করে দেব। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, সরি এটা 2 নং ছিল, এটা ছিল 3 নং, তাই আমরা 3 নংকে 2 নং দ্বারা ভাগ করে, 2 নং দ্বারা কী করে ভাগ করে, 3 নংকে 2 নং দ্বারা ভাগ করে, তাহলে ছিল, আচ্ছা 3 নংটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। 3 নংয়ে আমরা ইচ্ছা করলে পি দ্বারা ভাগ করে দিতে পারি, আর সাইন থিটা ইকুয়াল পি দ্বারা ভাগ করলে কিউ সাইন আলফা, ঠিক আছে। এইটা আমরা 3 নং দিলাম। 3 নংকে 2 নং দ্বারা এবার আমরা ভাগ করব, তাহলে হবে আর সাইন থিটা বাই আর কোস থিটা ইকুয়াল এই পাশে থাকবে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোস আলফা। এটা ভাগ করলে এখানে হবে আর আর কাটা, থাকবে টেন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোস আলফা, ঠিক আছে। এই টেন থিটার মানটাকে আমরা যদি থিটায় বের করতে চাই, তাহলে হবে টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোস আলফা, ঠিক আছে। এটাই ছিল আমাদের লব্ধির দিক, ঠিক আছে। ইহাই লব্ধি বল আর এর দিক নির্দেশ করে শিক্ষার্থীরা। তাহলে আমরা আলফা গুণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় নিয়ে আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা এটার সমতল জ্যামিতি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।